ডক্টর কাজী মনিরুজ্জামান মনির আপনাদের বিএনপির মানে আপনার কাছে যেরকম অনেক উদাহরণ আছে যে জামাত ইসলামে বেফাস অনেক কথা বলেছে, বিএনপির নেতা নেত্রীদের ক্ষেত্রেও বেফাস অনেক কথা বলা হচ্ছে, বিশেষ করে সম্প্রতি নীলুফার চৌধুরী মনি যে বক্তব্য রেখেছেন, আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন সেই কথা নিয়ে। জি ধন্যবাদ। আমি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত রুকনউদ্দিন সাহেব যে কথাগুলো বলেছে বেশিরভাগই আমি সমর্থন করি, এবং আমি আরো একটা কথা বলি যে এমন মানুষ যদি সারা বাংলাদেশে থাকতো তাহলে পিআর দেওয়া কোনো বিষয় ছিল না। এখন এইখানে এলে এখানে যেমন ওনার সাথে কথা বললে 99টা কথায় আমরা একমত হব, আর একটা হয়তো একমত হব না, সেখানে কিন্তু পিআর গ্রহণযোগ্য হয়। কিন্তু যেখানে নেপালের মতো মানে একটা একেবারে কোনো কথা বুঝবে না আর একজনে বুঝবে, সেইখানে আসলে পিআর হলে অস্থিতিশীলতা হবে এবং সেখানে শান্তি হবে না এবং উন্নয়ন হবে না। এখন আমাকে কিছু প্রশ্ন করেছে, সেটা একটু উত্তর দিই। একজনে বলেছে যে আপনাদের ইউনিয়ন থানায় কাউন্সিল হচ্ছে, সেখানে বিএনপির লোকের চাইতে আওয়ামী লীগ নিচ্ছে। এটাকে আমি অস্বীকার করি না, অনেক জায়গায় এরকম গিয়েছে। এখানে গ্রুপিং থাকার জন্য বিএনপিতে যেমন আমার এলাকায় 17 জন এমপি প্রার্থী, মিনিমাম 5-7 জন খুব অ্যাক্টিভ। এখন 5-7টা গ্রুপ আছে, গ্রুপ ভারী করতে চায়। কিন্তু আপনি কি একটা ব্যাপার দেখেছেন যে এই জামাত গত পরশুদিন একটা ভাইরাল হয়েছে, সোহেল রানা নামে একজন লোক, সে গণহত্যাকারী সুমন এবং আহাতকে হত্যা করেছে, সেই মামলার আসামি। জামাতের প্যাডে দিছে যে সে শিবির ছিল, সে কখনো এই কাজ করেনি এবং জামিন করাই আনছে। অর্থাৎ এইটা তো একটা জামিন করাই আনছে, কিন্তু আওয়ামী লীগের লোকজন প্রচুর পরিমাণে তাদের দলে নিয়ে নিচ্ছে। আমার এলাকায় আমি বাধ্য হয়ে গতকালকে একটা লাইভ করেছি, লাইভে বলেছি যে বিএনপির কাছে আমি সবিনয় আবেদন জানাচ্ছি, আওয়ামী লীগের যারা ভালো, যারা ক্ষতি করেনি, দেশের ক্ষতি করেনি, মানুষের ক্ষতি করেনি, হামলা মামলা দেয়নি, নির্যাতন করেনি, তাদেরকে আমরা টেনে নিতে পারি, হয়তো পদ পদবি দিব না, থাকুক। কারণ আমি দেখতেছি জামাত ডাইরেক্ট নিচ্ছে। আপনারা দেখেছেন 4-5 দিন আগে একটি পত্র পত্রিকায় আসছে যে আওয়ামী থেকে কোটি কোটি মানে লক্ষ লক্ষ কোটি টাকা যারা লাভবান হয়েছে ব্যবসায়ী, তাদের সাথে গোপন বৈঠক করেছে। কেন করেছে? তাদের কাছ থেকে অর্থ নিচ্ছে এবং তাদের দলে নিচ্ছে। আপনারা এর আগেও দেখেছেন, সেই আগস্টে রক্তের দাগ ভেজার আগে জামাতের আমির মহোদয় চলে গেলেন বসুন্ধরা গ্রুপে, সেখানে হেলিকপ্টার নিলেন এবং পেপার পত্রিকা আসলো 10,000 কোটি টাকা নিয়েছে। এরপর দেখছেন যে সেই নাবিল গ্রুপের নাবিল সাহেবকে জামাতে নিয়েছে। আমরা 4-5 দিন আগে দেখলাম এনা পরিবহনের মালিক এনায়েতুল্লাহ, যিনি শেখ হাসিনার সাথে বহুত বক্তব্য একই মঞ্চে দিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমুক তমুক, তাকে নমিনেশন দিয়েছে ঢাকা 7 থেকে, এবং তিনি মিটিং করতেছে যে আমি এনায়েতুল্লাহ, আমি কখনো কোনো দল করিনি এবং এখন আমি জামাত করি, জামাত থেকে আমি, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তারা নিচ্ছে। তাই আমাদের এখানে যেটা হচ্ছে সেটা আমরা এখনো চাই না যে আওয়ামী লীগের কেউ পদ পাক, কিন্তু বিষয়টা আপনাদেরকে একটু অনুধাবন করতে হবে। আরেক ভাই বলেছে যে টিকিটের দাম। ভাই, আমি ব্যক্তিগতভাবে সেদিন এয়ারপোর্টে একজন লোক অসুস্থ, কর্তৃপক্ষ কোনো কিছু খেয়াল নেয়নি, যারা যাত্রী ছিল শেষে মারা গেছে হার্ট অ্যাটাক করে, সেটা নিয়ে আমি কড়া লাইভ করেছি এবং আমি পোস্ট করেছি। আমি হয়তোবা যদি বিএনপি আল্লাহর ইচ্ছা যদি ক্ষমতায় আসে, আমি হয়তোবা বড় ধরনের ফর্ম বা সেই সময় আমি দাবি দেওয়া করব, এটা আমার মনেও আছে। এবং আমি এটা স্বীকার করি যে প্রবাসীরা যে পরিমাণ রেমিডেন্স দেয়, তারা যা আমাদের যে উপকার করে, এটা জিয়াউর রহমান বুঝেছিল বিদায় তিনি জনশক্তি রপ্তানি করেছিলেন, গার্মেন্টস করেছিলেন এবং খামার করেছিলেন। তাই তাদেরকে মূল্যায়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই। আর এক ভাই বলেছে যে আপনাদের উজু ছাড়া, আপনি বলেন জান্নাতের কথা বলে। আমি আগেও প্রথমেই বলেছিলাম যে একজন লোক ইসলাম বুঝে না, সে ভুল করতে পারে, কিন্তু যে বুঝে সে করতে পারে না। যাই হোক, তারপরও আপনি বলেছেন, সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কাউকে ছোট করে ওনার জীবন দশায় প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কখনো কোনো কিছু বলেনি। এটা আমি দেখেছি। ওনার সাথে আমি হ্যান্ডশেক করেছিলাম 79 সালে, এবং পরবর্তীতে বাংলাদেশের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, তিনিও কাউকে কোনো সময় ছোট করে কিছু বলে নাই। 91 সালে আমি নিজের কানে শুনেছি সংসদে দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমানের গুণগান গিয়েছে, শ্রদ্ধা জানিয়েছেন, ভাসানী জানিয়েছেন ওসমানী, সরোয়ার্দী, ফজলুল হক এবং জিয়াউর রহমানের প্রতি। আমি এই 2003 সালে দেখেছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, তিনি শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন, এবং এই 17 বছরে কাউকে একটা কষ্ট দিয়ে কথা বলেছে আমি দেখিনি। তাই তিনি বলতেছেন
যে সামনে নির্বাচন হবে কঠিন এবং এই নির্বাচনে মানুষ যদি মুখ ফিরিয়ে নেয় আপনারা কিন্তু জিততে পারবেন না, মানুষের কাছে কাছে যান। এটা আমি যতগুলো স্কাইবি হয়েছে শুনেছি। এখন যদি দুই একজন বেআক্কেল মানুষ বলে, আপনি হাতিয়ে টাতিয়ে দেখবেন যে সে ছোট একটা পদে আছে ইউনিয়নের বা এক জায়গায় বইলে ফেলাইছে, এই কথা কোনো কথার মধ্যে পড়বে না। পড়বে যে আমাদের নীতি নির্ধারণী ফোরামে কি বললো। এখন জামাতের আমির বললো আওয়ামী লীগকে ক্ষমা করে দিছি, আর কয় বিএনপি নিষিদ্ধ চায় না। আবার বলে ওনাদের ফ্যাসিস্ট বলবেন না, এইটা আবার বলে ভারতে না কষা এরকম কাজ করব না, আমরা সমঝোতা করে সম্পর্ক রেখে তাদের সাথে বাংলাদেশে জামাত রাজনীতি করবে। অমিত শাহ বললো, দুই দেশের পেপার পত্রিকা আসলো, অমিত শাহ আবার দাওয়াত দিছে, আবার বলে যে বিএনপি হচ্ছে ভারতপন্থী। এখন এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহসিকতার সাথে বলেছে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, অন্য কোনো দেশ কি আমেরিকা, লন্ডন, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই কথা যে বলতে পারে, সেখানে আমরা কি ভারতপন্থী হতে পারি? কখনো হতে পারি না। এখন এরকম কথা উনি বলে বা আমরা বলি, কিন্তু আপনার শিবিরের মানে নীলুফার মনি যেটা দাবি করে, নীলুফার মনি চৌধুরী, উনি সেটাই বলতেছি যে আমাদের, আমি নীলুফার মনি আমার চাইতে বড় নেতা, আমি একটা অঙ্গ সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেকেন্ড ম্যান, তাই উনি আমার চাইতে বড়, আমি ওনার ব্যাপারে মন্তব্য করতে পারবো না। তবে আমি সবিনয় আবেদন জানাবো যে আমাদের তারেক রহমান সাহেবকে ফলো করতে হবে, বেগম খালেদা জিয়াকে ফলো করতে হবে, জিয়াউর রহমানকে ফলো করতে হবে। এইটা না করলে হবে না। এবং আপনারা আরো কিছু কথা বলেছেন, সেই কথাগুলো হচ্ছে কি যে আমাদের বিএনপি কে বলে। এখন আমি একটা দেখি যে এই যে জামাত বা অন্যরা সবাই মনে করে যে বিএনপি সরকারে, আপনার আজকের যে বিষয়টাই তো হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে, আন্দোলন তো সরকারের বিরুদ্ধে করতেছে না। এইরকম একটা সিচুয়েশন এখন হচ্ছে কি যে আমি জুলাই যোদ্ধা ছিলাম, 1/11 থেকে আন্দোলন করেছি, 3বার আয়নাঘরে গিয়েছি, মানে ডিজিএফআই নিয়েছিল, এবং পায়ে গুলি দিয়ে পা ভেঙেছি, জেলে, রিমান্ডে। কিন্তু আমি একটা জিনিস 14 সালে জামাতের কিছু লোক পেয়েছিলাম, 15 সাল থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, জামাত যদি কোনো জায়গায় ডকুমেন্টস দেখাইতে পারে যে 36 জুলাই আন্দোলন পর্যন্ত কোথাও ওপেন ভাবে কোথাও ছিল, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ছিল না। এবং পরবর্তীতে শুনি যে তারা ছাত্রদল, বিএনপি, ছাত্রলীগ, কল্যাণ পার্টি, গণ অধিকার পরিষদের মধ্যে ছিল তাদের কৌশল। হতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু তাদের নামে ছিল না। এরপরে আমরা কিন্তু চরমনাইকেও পাই নাই। এখন হচ্ছে যে তারা কিন্তু এখন অনেক কিছু বলে, তাদের পিআর কে বৈধ বলে। আমি আপনাকে একটা উদাহরণ ডাইরেক্ট দেখাইলাম যে নিবন্ধিত দল হচ্ছে 50টা। আপনি এখন গুগলে সার্চ দেন যে বাংলাদেশের নিবন্ধিত দল, দেখবেন যে 16ই সেপ্টেম্বর 2025-এ 50টা প্রজ্ঞাপন জারি করেছে। এখন সেইখানে 60টা দল নিয়ে ওনারা করতেছে, এই 60টা দলের 6টা দল কোনো ভোটের পার্সেন্টেজই নাই। আমি একটু আগে দেখলাম, সব স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, আপনাকে দিব। 6টা দলের কোনো পার্সেন্টেজ নাই ভোটের, আর ওনাদের ছিল 8.something, মানে 3টা পেয়েছিল। এখন এইটাই তো যে আমরা যে আলোচনা শুনি বিভিন্ন জায়গায় যে পিআর কারা চায়, যে যারা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না। এখন কথাই কিন্তু বড় বড় বলবে, যারা প্রশ্ন করবে এরা বলে যে আপনার অসুবিধা কি। আমি যদি ভাই বলি যে আপনার অসুবিধা কি, সরকার কেন গণভোট দিবে, কেন টাকা খরচ করবে, আপনি আসেন, আপনি সরজমিনে যাই দেখেন, আপনি ইচ্ছা মতো একটা কথা বলবেন। আমাকে আবার অনেকে কমেন্টস করে যে আপনারা তো কেয়ারটেকারও চাইছিলেন না, বুঝছিলেন না, কেয়ারটেকার পাগল ছাড়া বোঝে না। কথাটা কিন্তু ঠিক ছিল যে কেউ নিরপেক্ষ না। বেগম খালেদা জিয়া বলছিল যে একমাত্র মানসিক প্রতিবন্ধী ছাড়া কেউ নিরপেক্ষ না, পক্ষ একটা নিবি। এখন